আক্কেল গুরুম হয়ে গেল। এত কথার বিনিময়ে উত্তর হলো চলো হাঁটি। রিদিতা মুখ ফুলিয়ে উঠে দাঁড়ালো। এই ছেলে আর ভালোবাসা বুঝলো না। আর চোখে রিদিতার দিকে তাকালো শুদ্ধ। তারপর অন্যদিকে তাকিয়ে হেসে উঠল নীরবে। সেই হাসি রিদিতার চোখে পড়েনি। ধূপধাপ কদম ফেলে সামনে এগিয়ে যাচ্ছে রিদিতা। এদিকে শুদ্ধ যে পেছনে পড়ে আছে সেটা নিয়ে মাথা ব্যথা নেই তার। রিদিতার রাগ দেখে শুদ্ধ হাসল, কেবল হাসল। হুট করে নিজের হাতে কারোর স্পর্শ পেল রিদিতা। খসখসে একটা হাত তার হাত ছিল, অথচ ভীষণ আলতো করে। আমাকে একা রেখে চলে যাচ্ছ কেন? সন্ধ্যা নেমে আসছে, একা হারতে ভয়ে পাই না আমি বুঝি? রিদিতা ঠোঁট চেপে হাসল, শুদ্ধর হাত ধরে সামনে আগাতে লাগলো। রিদিতা, বৃষ্টি নামবে মনে হচ্ছে। আমারও। অসময়ের বৃষ্টি। হুম, ভালোবাসার বৃষ্টি। হুট করে রিদিতার হাত ধরে তাকে দাঁড় করিয়ে দিল শুদ্ধ। রিদিতা অবাক হলো, তবে কিছু বলল না। শুদ্ধ কি করে সেটা দেখার অপেক্ষায় রইল। হাঁটু গেড়ে বসে পড়ল শুদ্ধ, ঠিক রিদিতা বরাবর। প্যান্টের পকেট থেকে একটা নীল রঙের ছোট্ট বক্স বের করলো। এরপর সেটা খুলে রিদিতার দিকে ঘোরালো। স্বর্ণের একটা আংটি জ্বলজ্বল করছে সেই বক্সে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে রিদিতা শুনতে পেল। বৃষ্টিতে ভিজবে রিদিতা, শুদ্ধর প্রেমের বৃষ্টিতে। হঠাৎ সর্বাঙ্গ কেঁপে উঠল রিদিতার। এই কথায় এত মাদকতা মেশানো কেন? রিদিতার চোখ ভিজে উঠল, অথচ এই পানি অনাবিল আনন্দের। উপর নিচে মাথা নেড়ে রিদিতা সম্মতি জানালো সেই চোখে পানি নিয়েই। শুদ্ধ দ্রুত উঠে দাঁড়ালো। রিদিতার চোখ মুছে বলল, প্লিজ কান্না করো না রিদিতা, আমার ভালো লাগে না তোমার চোখের পানি দেখতে। এসব স্বপ্ন নয় তো শুদ্ধ? শুদ্ধ হাসলো। বক্সের ভেতর থেকে আংটি বের করে রিদিতার বাম হাতের অনামিকাতে পরিয়ে দিল। এখনো স্বপ্ন মনে হয়? আমাকে একটু জড়িয়ে ধরবে শুদ্ধ? এখনো সবকিছু অনেক লাগছে আমার। অদূরে গান শোনা যাচ্ছে। কে কী ভেবে গানটা চালিয়েছে রিদিতা কিংবা শুদ্ধ কেউই জানে না। তবে গানটা তাদের এই মুহূর্তটাকে আরও বেশি মূল্যবান করে দিয়েছে যেন। গানের তালে বৃষ্টি বিলাসে মেতে উঠল দুটো মন। দুটো মনের মিলনের স্বীকারোক্তির সাক্ষী এই বৃষ্টি। এই বৃষ্টির প্রতীক্ষিত। এই দুটো মানুষের জন্য বহু প্রতীক্ষিত। বৃষ্টির এই স্নিগ্ধতায় তারাও আশা করেছে তাদের জীবন স্নিগ্ধ হয়ে উঠুক, সজীব থাকুক সর্বদা। সে আশা কি সত্যি সত্যি পূর্ণ হবে তাদের? বেশ কয়েক ঘন্টা ওরা দুজন প্রেমের বৃষ্টিতে ভিজল, কিন্তু এই বৃষ্টি বোধ হয় আজকে আর থামবার না। তাই শুদ্ধ বলল, রিদিতা, আমার মনে হচ্ছে এই বৃষ্টিতে আর না ভেজাই ভালো হবে। এমনিতেও যা ভিজেছো, তাতে তোমার জ্বর এসে যায় কিনা সেই চিন্তায় আছি আমি। যেতে ইচ্ছে করছে না শুদ্ধ। ভালো লাগছে আমার তোমার সাথে থাকতে। ইচ্ছে না করলেও যেতে হবে রিদিতা, আপাতত আবেগটা একটু কমাও। রিদিতা এবং শুদ্ধ হাঁটছে পুনরায়। শুদ্ধ কয়েক কদম এগিয়ে রিদিতার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে বলল, রিদিতা, তোমার আর হাঁটা উচিত না। বৃষ্টিতে শাড়ি ভিজে গিয়ে তোমার শরীরে লেপ্টে আছে, দেখতে বাজে লাগছে। আর আশেপাশের লোকজনও কেমন চোখে তাকাচ্ছে, যেটা আমার একদম সহ্য হচ্ছে না। শাড়ির আঁচল দিয়ে নিজেকে ডাকো। শুদ্ধর কথা মতো রিদিতা নিজেকে আঁচল দিয়ে আরও বেশি আবৃত করে নিল। শুদ্ধ হাত দিয়ে রিদিতাকে ঢেকে নিয়ে পার্ক থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত এলো। বৃষ্টির কারণে গাড়ি চলাচলও অনেকটাই কম দেখাচ্ছে, কেবল 3-4টে রিক্সা দাঁড়ানো। চলো, তোমাকে বাড়িতে পৌঁছে দিই। পাগল হলে? এই অবস্থায় তুমি আমার সাথে বাড়ি যাবে? প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে যদি কেউ এক্ষুনি আমাদের ব্যাপারে জানতে পারে। তবে বিশেষ করে নানা ভাই। যদিও নানা ভাই এই সময় অফিসে থাকে, কিন্তু নানি, মামি আর ভাবি তো বাসায়। তারা কিছু বলে দিলে? না বাবা, তোমায় নিয়ে আমি এই রিস্ক নিতে পারবো না। আর তোমাকে আমি এই অবস্থায় ছাড়তেও পারবো না। খামোখা চিন্তা করছো কেন শুদ্ধ? আমি তো এখান থেকে বাড়িতে যাওয়ার রাস্তাটা চিনি। আর তাছাড়া রিক্সা তো আছেই। রিক্সা ছাড়লে খুব বেশি সময় লাগবে না বাড়ি পৌঁছাতে। তুমি অযথাই একটা গন্ডগোল বাঁধিয়ে দিও না তো আমার সাথে গিয়ে। কিন্তু রিদিতা, আমি বলছি যে শুদ্ধ, পারবো আমি। কেন বোকা ভয় পাচ্ছো? শুদ্ধ এরপরেও আমতা আমতা করলো, কিন্তু রিদিতা এক প্রকার জোর করে এক রিক্সায় উঠে বসলো। শুদ্ধ রিদিতার হাত ধরে বলল, সাবধানে যেও কেমন? আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও। আচ্ছা রে বাবা, ঠিক আছে। বাড়িতে পৌঁছে সাথে সাথে জানিও আমাকে। আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো। শুধু তুমি হাত ছাড়বে, আমার যেতে হবে তো।
আমি যাই না হৃদিতা তোমার সাথে? শুদ্ধ প্লিজ পাগলামো করো না, অল্প একটু রাস্তায় তো। অগত্যা শুদ্ধ রিদিতাকে ছাড়তে বাধ্য হলো। যতক্ষণ পর্যন্ত রিদিতার উঠে পড়া রিস্কাটা দেখা গেল ততক্ষণ পর্যন্ত শুদ্ধ তাকিয়েই রইল। চোখের অগোচর হওয়ার সাথে সাথেই রিদিতার নিরাপদে পৌঁছার প্রার্থনা করতে লাগলো সৃষ্টিকর্তার নিকট। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগও যথেষ্ট, তাই রিস্কা টেনে নিয়ে যেতে একটু কষ্ট রিস্কা চালকের হচ্ছে বইকে। প্রায় 14 মিনিটের মতো রিস্কা চালানোর পর মাঝ রাস্তায় এনে রিস্কাওয়ালা হঠাৎ করে রিস্কা থামিয়ে দিল। রিদিতা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হলো মামা, রিক্সা কেন থামালেন? আর সামনে যাইতে পারবো না, ইস্কাটা টানতে কষ্ট হয়। প্লিজ মামা একটু কষ্ট করে চলুন, আমি আপনাকে ডাবল ভাড়া দেব। না, সামনে আগাইতে পারবো না আর। মামা 3 গুণ বেশি দেব, আপনার যদি এতেও না হয় তো বলুন কত লাগবে, যা বলবেন তাই দেব। আমি পারবো না। রিদিতা বিরক্ত হলো। না যাওয়ার হলে আগেই বলতে পারতো, বাতাস তো আর মাত্রই শুরু হয়নি, অনেক আগের থেকেই। তখন কেন বলতো না? এখন মাঝ রাস্তায় রিক্সা থামিয়ে যাবে না বলার কোনো মানে হয়? রাস্তার দিকে তাকিয়ে এসব কথা রিদিতা ভাবছিল, আর আশেপাশে তাকিয়ে দেখছিল অন্য কোনো রিক্সা বা যানবাহন দেখা যায় কিনা। কিন্তু কিছুই দেখতে না পেয়ে রিদিতা হতাশ হলো। মুখ ফিরিয়ে রিক্সাওয়ালার দিকে তাকালো, 1000 খানেক টাকা ভাড়া বাড়ানোর লোভ দেখাবে বলে। তখনই সে আটকে উঠল। ভীষণ লোলুপ এক দৃষ্টি নিয়ে রিক্সাওয়ালা তার দিকেই তাকিয়ে আছে। রিদিতা রিক্সাওয়ালার দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারল শাড়ি লেপটানো শরীরে রিক্সাওয়ালার পূর্ণ নজর। রিদিতা ভয়ে কেঁপে উঠল। শুদ্ধ এতবার করে তাকে বলেছিল সাথে আসার কথা, শুদ্ধকে সাথে আসতে না করে দিয়ে যে কত বড় একটা ভুল করেছে, এবার সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে রিদিতা। না, আপনি চাইলে আপনারে আমার বাসাতে নিয়ে যাইতে পারি মামা। হলুদ রঙের সবগুলো দাঁত বের করে রিক্সাওয়ালার বলা এই কথা যেন রিদিতার ভয় আরও বাড়িয়ে দিল। কোনো কিছু না ভেবে রিদিতা কয়েক সেকেন্ডের মধ্যে রিক্সা থেকে নেমে পড়ল। এরপর পূর্বের মতোই আঁচল দিয়ে নিজেকে ঢেকে বড় বড় কদম ফেলে সামনে এগিয়ে যেতে লাগলো। কিন্তু এতে করে রিক্সাওয়ালা পিছু ছাড়েনি তার। ধীরে ধীরে রিক্সা চালিয়ে রিদিতার পিছু পিছু আসছে, আর সাথে করে ভীষণ বিশ্রী সেই হাসিটা তো রেখেছেই নিজের মুখে লেপে। রিদিতা হাঁটার গতি আরও বাড়িয়ে দিল, যার দরুন রিদিতার হাঁটা এখন দৌড়ে সমান হয়ে গিয়েছে। কিন্তু শাড়ি নিয়ে এই বৃষ্টির মধ্যে দৌড়ে সে খুব একটা এগোতেও পারছে না। রীতিমতো কান্না চলে আসছে রিদিতার, মনে মনে কেবল আল্লাহকে ডেকে চলেছে। আমার সম্মানটুকু রক্ষা করে নিও আল্লাহ। রিদিতা যত দৌড়ের গতি বাড়াচ্ছে তত দ্রুত রিক্সাওয়ালা বাড়াচ্ছে রিক্সা চালানোর গতি। একটা সময় দৌড়াতে দৌড়াতে আর না পেরে রিদিতা হোঁচট খেয়ে পড়ে যায় নিচে। কেবল তাই নয়, দৌড়ানোতে অধিক মনোযোগী হওয়ায় রিদিতা আশেপাশে আর কিছু লক্ষ্য করেনি। ফলশ্রুতিতে একটা কালো রঙের গাড়ির সামনেই হোঁচট খেয়ে পড়েছে সে। গাড়িতে থাকা মানুষটা সঠিক সময়ে গাড়িটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে বিদায় রিদিতা একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে, নয়তো গুরুতর কিছু ঘটতে পারত। রিদিতা মাথা উঁচু করে তাকালো সামনে, নজরে এলো গাড়িতে থাকা লোকটাকে। আর তাতে করেই হঠাৎ এর মধ্যে কেমন নিজেকে যেন একটা নিরাপত্তার বেষ্টনী নিজের আশেপাশে অনুভব করতে পারল সে। গাড়ির ভেতর থেকে চোখ দুটো ছোট করে বাইরে তাকালো জায়ান। বৃষ্টির কারণে গাড়ির গ্লাসও ঘোলাটে হয়ে আছে। উইন্ডো শিল্ড উইপার দিয়ে সেই ঘোলাটে অবস্থা সাময়িক সময়ের জন্য দূরীভূত হচ্ছে। জায়ান সেটুকু সময় বাইরে তাকিয়ে থাকলো। রিদিতার দিকে দৃষ্টি পড়ায় তার মেজাজটা যাচ্ছে তাইভাবে খারাপ হয়ে গিয়েছিল। একে তো এই মেয়ে আবারও তার সামনে এসে পড়েছে, তার উপর এখন মেয়েটা যে অবস্থায় আছে সেটা মোটেও শোভনীয় লাগছে না জায়ানের কাছে। কিন্তু কিছু সময় পুরো পরিবেশটা পর্যবেক্ষণ করার ফলে বুঝতে পারল কোনো কিছু একটা নিয়ে রিদিতা ভয়ে জড়সড় হয়ে আছে। আশেপাশে তাকালো জায়ান, অদূরেই একটা রিক্সা দাঁড়ানো। রিক্সাওয়ালার দিকে ক্ষুরধার দৃষ্টিতে তাকালো সে। এরপর যা বোঝার বুঝে গেল। গাড়ি থেকে নামলো জায়ান, অথচ গায়ে কোনো রেনকোট কিংবা বৃষ্টিতে ভেজা থেকে বাঁচার কোন মতো কোনো সুরক্ষা নেই। রিদিতা অবাক হলো, এই অহংকারী যে বৃষ্টিতে ভিজছে সেই খেয়াল নেই ওনার। জায়ান হেঁটে রিক্সাওয়ালার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর রিক্সাওয়ালার শরীরে লেপ্টে থাকা শার্টের দিকে তাকালো শার্ট লেপটানো বুকের দিকে এবং তাকিয়েই থাকলো এক দৃষ্টিতে। এদিকে জায়ানের এই দৃষ্টি দেখে রিক্সাওয়ালা পড়েছে বড় বিপাকে। লজ্জায় পারে না, দুহাতে নিজেকে ঢেকে নেয়। জায়ানের এই দৃষ্টি সইতে না পেরে কিছুটা করুণ কণ্ঠে বলে উঠল, মামা, এমনি তাকাইয়া কি দেখেন? রিমঝিম ধারাতে চায় মন হারাতে, রিমঝিম ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে,
এলো মেঘ চেয়ে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো এক কিশোর হলো প্রেমের কাহিনী। এলো মেঘ চেয়ে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো এই কিশোর হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। আপনি ওই মেয়ের দিকে তাকিয়ে যা দেখার চেষ্টা করছিলেন একটু আগে, তাই দেখি। হৃদিতা লজ্জায় চোখ মুখ খিচে ফেললো। এই লোকটা এমন ঠোঁটকাটা কেন? মুখে কি কিছুই আটকায় না? যা মুখে আসে তাই বলতে হবে। এদিকে রিশকওয়ালা জায়নের উত্তর শুনে আক্কেল গরম হয়ে গেছে। কি বলবে না বলবে ভেবে না পেয়ে বলে দিল, আমি কোন দিকে তাকাই নাই মামা, আমি তো রিক্সা চালাইতেছি। এই মেয়ে বলতেছে তারে তার বাসা নিয়ে যাইতে, আমি বলছিলাম আমার রিক্সা টানা সম্ভব না, আর কিছু করি নাই মামা। জায়ন রিশকওয়ালার মিথ্যে খুব ভালোভাবেই ধরতে পারল, তাই সেই কথায় বিন্দুমাত্র বিচার না করে আগের মতোই তাকিয়ে রইল রিশকওয়ালার দিকে। বরং এবারের চাউরিটা সে আরেকটু কড়া করেছে, সাথে খানিকটা লোভনীয়। আর এই পুরোটাই জায়নের ইচ্ছাকৃত। এদিকে উপায় না পেয়ে রিশকাওয়ালা অন্যদিকে রিশকা টেনে নিয়ে গেল আর বলতে লাগলো, কি দিন আইলো এখন, বেটাই বেটির দিকে না তাকাইয়া বেটার দিকে নজর দেয়। ছি ছি। বক বক করতে করতে রিশকাওয়ালা কিছুটা দূরে যেতেই জায়ন গাড়িতে বসে পড়ল গিয়ে। গাড়ি ছাড়তেই নিচ্ছিল তখনই হৃদিতা জায়নের সামনে গিয়ে দাঁড়ালো। মিস্টার মাহমুদ, প্লিজ আমায় হেল্প করুন। আমি না তোমার জীবনের অভিশাপ, অভিশাপের কাছে সাহায্য চাইছ? আপনি বুঝতে পারছেন না এখন কি পরিস্থিতিতে আছি, আমি বুঝতে পারছেন না আপনি। কেন, তোমাকে বোঝার কোনো কথা নাকি আমার? আর তাছাড়া তোমার কি আমাকে নিজের বডিগার্ড মনে হয়? যখনই বিপদে পড়বে তোমাকে বাঁচাতে যাব। সেদিন যে অবস্থায় ছিলে তাতে আমার কিছুটা হলেও দায় ছিল, তাই তোমাকে যেখান থেকে নিয়ে গিয়েছিলাম সেখানে আবার পৌঁছে দিয়েছিলাম। কিন্তু আজকে যে অবস্থায় তুমি আছো তাতে আমার বিন্দুমাত্র হাত নেই, আর সেই কারণে আমার কোনো ঠেকাও নেই। তাই বলে চোখের সামনে একটা মেয়ে বিপদে পড়েছে সেটা দেখেও হেল্প করবো না? না, যেসব মেয়েরা, মেয়ে বাদ দাও, যেসব মানুষেরা ইচ্ছে করে বিপদে পড়তে চায় তাদের সাহায্য করার কোনো ইচ্ছা আমি রাখি না। ইচ্ছে করে বিপদে পড়তে চায় মানে? আপনার মনে হচ্ছে আমি এখন যে অবস্থায় আছি সেটা ইচ্ছাকৃত? আপনি আমাকে অভদ্র ঘরের মেয়ে বলছেন? হয়তো অভদ্র ঘরের মেয়ে না, কিন্তু তুমি অভদ্র। একটা মানুষ বিপদে পড়ে হেল্প চাইলে এমন ব্যবহার করেন বুঝি আপনি? এই আপনার শিক্ষা? খবরদার, শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবে না। কেন? একটু আগে আপনি যখন অভদ্র ঘরের মেয়ে বললেন তখন নিজের অপমানই অপমান, আর অন্যকে অপমান কোনো অপমান নয়। আর তাছাড়া আমি কি মিথ্যে কিছু বলেছি? দেখতে পাচ্ছেন এখন একটা বিব্রতকর পরিস্থিতিতে আছি, অথচ আপনি নিজের থেকে হেল্প না করে উল্টো কথা শোনাচ্ছেন। লাগবে না আমার আপনার হেল্প। আমার সাথে যা ইচ্ছে হোক, আপনার তাতে তো কিছু যায় আসে না, তাই না? উপরে যিনি আছেন তিনিই আমায় রক্ষা করবেন, কারণ আমি কোনো কিছুই ইচ্ছাকৃতভাবে করিনি। উপরওয়ালা সবটাই জানেন। জায়ন কিছু বলল না, গাড়ি নিয়ে চলে গেল। সেদিকে তাকিয়ে হৃদিতা বলল, অমানুষ একটা। আমিও চলে যেতাম, চলে যেতে বললাম আর চলেও গেল। হৃদিতা হাঁটা অব্যাহত রাখল। রিশকাওয়ালা চলে যাওয়ায় মনে সাহস জুগেছে তার। সেই সাহস নিয়ে জোর কদমে হাঁটতে লাগলো, অথচ কিছুক্ষণ বাদেই তার সাহস আবারও হাওয়া হয়ে গেল, কারণ পুনরায় ওই রিশকাওয়ালা তার নিকটে চলে এসেছে। কি মামা সাহেব, এগলা ফালাইয়া দিয়া সই লাগেছে নাকি? হৃদিতার শরীর রাগে ফেটে পড়ছে, আর চুপ করে থাকা যায় না। কিছু তো একটা করতেই হবে। হৃদিতা পায়ের জুতোগুলো খুলল, এরপর এগিয়ে গেল রিশকাওয়ালা বরাবর। এই ঘটনায় রিশকাওয়ালা বোধহয় কিছুটা স্তম্ভিত হলো। দুই হাতে দুটো জুতো নিয়ে হৃদিতা ক্রমাগত 1.5 মিনিট ধরে রিশকাওয়ালার দুগালে বাড়ি দিল। পুরোটা ঘটনা হজম করতে রিশকাওয়ালার কিছুটা সময় লাগলো। যখনই বাস্তবতা বুঝতে পারল তখনই প্রায় চেঁচিয়ে উঠল, আমারে জুতার বাড়ি দিলি, আজকা তোরে আমি ছাড়বো না।
রিক্সা থেকে নেমে ওই রিক্সাওয়ালা হৃদিতার হাত ধরতে আশায় হৃদিতা প্রথমে এক ল্যাং মারল, তারপর হাতে কামড় দিয়ে পুনরায় দৌড় দিল। রিক্সাওয়ালা এবার ক্ষিপ্র গতিতে ছুটছে হৃদিতার পেছন পেছন। অনেকটা সামনে এগিয়ে গিয়ে হঠাৎ করে হৃদিতা থেমে গেল। এ কি, জায়ানের গাড়ি এখানে কেন? জায়ান তবে এখনো যায়নি। হৃদিতা গাড়িতে উকি দিল, কিন্তু জায়ানকে দেখতে পেল না। এলো গেল তবে কোথায়? এর মধ্যেই রিক্সাওয়ালার চিৎকারের শব্দ শোনা গেল। হৃদিতা পেছন ফিরিয়ে তাকিয়ে দেখলো রিক্সাওয়ালা হাত জোর করে জায়ানকে কি যেন বলছে। ওমা, এই লোক গাড়ি থেকে আবার বের হলো কখন? হৃদিতা খানিকটা সামনে এগিয়ে গেল কি হচ্ছে শোনার জন্য। মামা, এমন কইরেন না, বাড়িতে কেমনে যাবো? ইজ্জত লুণ্ঠন না আমার। আপনি তো বেডা মানুষ, বেডা হইয়া বেটার দিকে হাত বাড়ান, নাউজুবিল্লাহ। জায়ান রিক্সাওয়ালার শার্টের দুপাশে দু হাতে চেপে ধরল, তারপর একটানে শরীরে লেপ্টে থাকা শার্ট খুলে ফেলল, তারপর সেটা ছুঁড়ে ফেলল রাস্তাতে। রিক্সাওয়ালা কিছু বলছে ওঠার আগেই লুঙ্গির গিরে হাত গেল জায়ানে। রীতিটা এক চিৎকার দিয়ে চোখ ঢেকে পেছনে ফিরে গেল। ওইদিকে রিক্সাওয়ালার চিৎকার থেমে নেই। মামা, লুঙ্গিটা দিয়া দেন। ল্যাংটা কেমনে যাবো রাস্তা দিয়া রিক্সা চালাইয়া? কথাটা অন্যের ক্ষেত্রেও ভাবা উচিত ছিল, আর আমি প্রথমে একবার ওয়ার্নিং দিয়েছিলাম। সেটা বোঝার মধ্যে খেলও থাকা দরকার ছিল। প্রথমবার কিছু করিনি, বারে বারে তো ছাড়বো না। মাফ করে দেন মামা, আমি আপনার বড় হমু। আমি তো বুড়া মানুষ, মুরব্বী মানুষ, আমার একটা ইজ্জত আছে। বুড়া মানুষ? বুড়ো হইতে জ্বালা কমে না। মেয়েদের পিছনে ওর সময় মনে থাকে না বয়সের কথা? এখন নিজের দিকে কেউ হাত বাড়ানো বয়সের দোহায় চলে আসলো। আর হয়তো না কখনো মামা, লুঙ্গিটা দেন, এবারের মতো মাফ করেন। কইলে নাক খড় দেমু, তবুও লুঙ্গিটা দেন। যার সাথে অন্যায় করতে গিয়েছিলেন তার কাছে মাফ চান। রিক্সাওয়ালা রীতিতার পা ধরে বসল। মামা, মাফ করে দেন, আর এমন ভুল করব না। রীতিতা চিৎকার দিয়ে উঠল, দুহাতে চোখ ধরে রাখা অবস্থায় দ্রুত পিছিয়ে গেল, বলল, আপনি আমার পা ছাড়ুন আর সামনে থেকে দয়া করে সরুন। না, আপনি মাফ না করলে আমি লুঙ্গি পাবো না। বাড়িতে যাবো কেমনে? আরে লুঙ্গি পরে এরপর আমার সামনে আসেন। আপনি বুঝতে পারছেন আমি যে চোখ খুলতে লজ্জা পাচ্ছি? ওই মামা, লুঙ্গি দিতাছে না তো পরতাম কেমনে? মিস্টার মাহমুদ, ওনার লুঙ্গিটা দিন প্লিজ। রিক্সাওয়ালা অবশেষে তার লুঙ্গি উদ্ধার করতে পারল, আর একেবারের জন্য এদিক ওদিক না তাকিয়ে কোনো মতে লুঙ্গি পরে রিক্সা নিয়ে চলে গিয়েছে বহুদূর, অন্তত জায়ানের নাকালের বাইরে। রীতিতা এখনো চোখ ধরে রেখেছে, হাত নামায়নি। জায়ান গাড়িতে উঠে যখন গাড়ি স্টার্ট দিল সেই শব্দ কানে যাওয়ায় রীতিতা হাত নামালো। আশেপাশে তাকিয়ে বুঝলো রিক্সাওয়ালা চলে গিয়েছে। রীতিতা আবারও হাঁটা দিল, তখনই শুনতে পেল, রাস্তায় রাস্তায় কারো বডিগার্ড হওয়ার ঠেকা আমার পড়েনি। কেউ লিফট চাইলে বাসাবতী দয়া করে লিফট দিতে পারে। রীতিতার ইচ্ছে হলো জায়ানকে দুটো কথা শুনিয়ে দিতে, তবে আগে গাড়িতে বসতে হবে, এতে তার নিজেরই স্বার্থ জড়িয়ে আছে। তাই রীতিতা জায়ানের কথা শুনেই গাড়িতে গিয়ে বসলো। এরপর কিছুক্ষণ নীরব থাকার পর বলল, মিস্টার মাহমুদ, আপনি একজন নির্দয় ব্যক্তি। জায়ান গাড়ি থামালো, সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে রীতিতার পাশের দরজা খুললো। রীতিতার হাতের কবজি ধরে টেনে রাস্তায় নিয়ে ছুঁড়ে ফেললো। এরপর গাড়িতে বসে সিট বেল্ট না দিতেই গাড়ি স্টার্ট দিল। প্রায় সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল রীতিতা, এই মেরে ফেলবেন নাকি? হ্যাঁ, এমন নির্দয় ব্যক্তির মতো ব্যবহার কেন করছেন? শিষ্য মানুষেরা কখনো এমন করে? জায়ান ভ্রু কুঁচকালো, নিজেই নির্দয় বলে এখন নিজেই বলছে নির্দয় ব্যক্তির মতো ব্যবহার করছে কেন? অদ্ভুত এই মেয়ে। জায়ান গাড়ির সামনে আগালো না, তবে এখনো গাড়ি স্টার্টে আছে। রীতিতা কিছুক্ষণ হাবাগোবার মতো আগের অবস্থানেই বসে থাকলো। জায়ান বিরক্ত হলো, বিড়বিড় করে বলল, ব্রেনলেস, ডাজ নট হ্যাভ আ মিনিমাম সেন্স অফ হিউমার। রীতিতা এখনও জায়ানের ইশারা বুঝতে পারল না, তাই ঘন ঘন চোখের পলক ফেলতে ফেলতে জায়ানের দিকে তাকিয়ে রইল। জায়ানের রাগ এবার সীমা ছাড়ালো, গাড়ি চালিয়ে অল্প একটু সামনে নিল। তখনই রীতিতা প্রায় লাফিয়ে উঠে গাড়িতে গিয়ে বসে পড়ল। ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল, মিস্টার মাহমুদ, আপনি নিতান্তই বর্বর। জায়ান স্টিয়ারিং হুইল ছেড়ে রীতিতার বাহু চেপে ধরল। সেদিনের ব্যথা মনে হয় যে এখনও তাজা আছে, তার উপর আজকে একই জায়গায় ব্যথা পাওয়ায় এবারে রীতিতা ব্যথার চোটে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। জায়ান থতমত খেয়ে কয়েক মুহূর্ত রীতিতার মুখের দিকে তাকিয়ে রইল। এই মেয়ে কাঁদলে তার বিরক্ত লাগে, তবে এখন কেন যেন হাসি পাচ্ছে। কিন্তু হাসল না জায়ান, নিজের হাসির উপর নিয়ন্ত্রণ রেখে রীতিতাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে রীতিতা বলল,
এমন বর্বরদের মতো আচরণ করছেন কেন? ভালো মানুষেরা কখনো এমন করে না। রিদিতা বারংবার এমন দ্বিমুখী কথায় এবার জায়ান উপর্যুপ পরেই বিরক্ত হলো। এই মেয়ের সাথে কথা না বলে নিজের কাজ করা ভালো, সেজন্য জায়ান পুনরায় গাড়ি চালানোতে মনোযোগ দিল। রিদিতা কিছুক্ষণ চুপ করে থাকলো, কিন্তু তার মুখটা নিষ্পিস করছে জায়ানকে আচ্ছা করে আরও কিছু কথা শুনিয়ে দেওয়ার জন্য। ব্যথার জায়গায় কিনা আবার ব্যথা দিল। রিদিতা মেরুদণ্ড সোজা করে বসলো, এরপর মুখ টান টান রেখে বেশ গাম্ভীর্য নিয়ে বলল,